বৃষ্টি হইলে একেবারে পুরাটা শহর তলিয়ে যায়। বৃষ্টি পরিবেশ ও প্রকৃতির জন্য আশীর্বাদ হলেও রাজধানীবাসীর কাছে যেন দুর্ভোগ ও আতঙ্কের নাম। অল্প সময়ের ভারী বর্ষণেই ঢাকার অলিগলি, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সৃষ্টি হচ্ছে অসহনীয় জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি জমে ব্যাহত হয় যান চলাচল। ভারী বৃষ্টিতে শুধু চলাচলের দুর্ভোগ নয়, নিচু এলাকার দোকানপাটে পানি ঢুকে ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। অনেক এলাকায় পানিতে আটকা পড়ে অনেকটা বন্দী হয়ে পড়েন মানুষ। নগরবাসীর এই সমস্যা সমাধানের দায়িত্ব যাদের, সেই সিটি কর্পোরেশন জলাবদ্ধতার জন্য নগরবাসীকে দোষ দিয়েই দায় সারছেন। পলিথিন ফেলায় সবগুলো ড্রেন বন্ধ করে রাখে, বড় বড় কাপড় সব দিয়ে ড্রেনের মধ্যে থুয়ে দিচ্ছে। এগুলো দিয়ে পানি যাবে কিভাবে? পরিকল্পনাবিদরা বলছেন, শত কোটি টাকার প্রকল্প নেওয়া হয় শুধু নিজেদের পকেট ভারীর জন্য। ফলে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে টেকসই কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। প্রকল্প ভিত্তিক চিন্তা, কিন্তু আউটপুট বেস কোনো চিন্তা নাই যে আমি কোথায় ড্রেন করলে তার সাথে ন্যাচারাল ড্রেনেজের কোনো কানেক্টিভিটি আছে কিনা। কানেক্টিভিটি ছাড়াই প্রকল্প হয়ে যাচ্ছে, টাকা যে যার মতো তুলে নষ্ট করে ফেলছে। আর এই যে প্রকল্প নেওয়া হচ্ছে তার জন্য তো মাস্টার প্ল্যানই নাই। এক একটা সংস্থা এক এক ধরনের প্রকল্প করলে তো আসলে জলাবদ্ধতা কমারই কথা না। এবং আমাদের যত ধরনের খাল জলাশয় আছে সেটা কারা দখল করলো সেটা শাস্তিও তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দখলদার আরও উৎসাহিত হচ্ছে এবং যার ফলে কিন্তু গত বছরের তুলনায় এই বছর খাল জলাশয়ের সংখ্যা আরও কমে গেছে। প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর জোর দিয়ে খাল জলাশয় সংরক্ষণকে সমাধান মানছেন নগরবিদরা। ওয়াসা অবশ্যই সড়ক ও জনপথ, এলজিআরডি এবং সিটি কর্পোরেশন যৌথভাবে একটি সমন্বিত কর্মধারার ব্লু নেটওয়ার্ক উদ্ধারের মাস্টার প্ল্যান তৈরি করা, সেই ব্লু নেটওয়ার্কে সকল জলাধারগুলোকে অঙ্গীভূত করা এবং নদী পর্যন্ত যাওয়ার জন্য দখলমুক্ত করে প্রয়োজন অধিগ্রহণ করে নদীর সাথে সংযোগ করা এবং তার সঙ্গে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে যুক্ত না করে এবং সেখানে জনগণকে সম্পৃক্ত আচরণ নিশ্চিত না করে কোনো উদ্যোগী প্রহসন, প্রতারণা অথবা প্রতিশ্রুতির বেয়ারা মনোভাব ছাড়া কিছু না। জলাবদ্ধতা নিরসনে সংস্থাগুলোকে জবাবদিহিতার আওতায় আনা এবং সমন্বয় নিশ্চিত করতে পারলেই জলজট থেকে নগরবাসীর রেহাই মিলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। চরম দুর্ভোগে সময় পার করছেন বন্যা দুর্গতরা। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সব নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে কোথাও কোথাও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু এলাকায় এখনও বন্যার পানি রয়েছে। যেসব এলাকার পানি নেমে গেছে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। বান্দরবানের প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরতে শুরু করেছে বানভাসীরা। পানি কমায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে। বৃষ্টি কমে আসায় কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় এখনও ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না। খাগড়াছড়ি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দীঘিনালার নিচু এলাকার কয়েকশো বাড়িঘরে এখনও পানি জমে রয়েছে। ফলে অনেক পরিবার এখনও নিজ ঘরে ফিরতে পারেনি। রাঙ্গামাটিতে বৃষ্টি কমে আসায় বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ফুটে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতি। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক অংশের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে উপজেলার রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরের শক্তিয়ারখোলা ও দুর্গাপুর সড়কে 6 দিন ধরে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। কুমিল্লায় রাতভর টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবার, দিনমজুর ও কর্মজীবীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।
দালালের কারণে দেশে অপ্রয়োজনীয় সিজারের সংখ্যা বাড়ছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, সব উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত স্প্ল্যাশ প্রকল্পের উদ্বোধনী সেমিনারে তিনি এই ঘোষণা দেন। মন্ত্রী জানান, দালালের খপ্পর থেকে গর্ভবতী মায়েদের রক্ষা করতে এবং হাসপাতালের বাইরে নিরাপদ নর্মাল ডেলিভারি বাড়াতে দ্রুত মিডওয়াইফারি ও কেয়ার গিভার নিয়োগ করতে যাচ্ছে সরকার। এছাড়া 15টি সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন প্রদান করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সোমবার কেন্দ্রীয় ঔষধাগার CMSDতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে মেশিনগুলোর হস্তান্তর করেন তারা। এ সময় মন্ত্রী বলেন, হাসপাতালে সেবার মান বাড়াতে আগামীতে সরকার আউটসোর্সিং নয় বরং টাকার মাধ্যমে সেবা কিনতে চায়। আউটসোর্সিং ইজ এ ভেরি ব্যাড সিস্টেম। এটা বিগত সরকার করে দিয়েছে। এখানে আমি আমার ভাষাগুলি বলতে চাই না, বাট ইটস এ ব্যাড সিস্টেম। আউটসোর্সিং এর এখানে কোনো টেন্ডারের সরকারের কোনো স্বার্থ নেই। টেন্ডার দেয় যে পাবে সে অনলাইনে তার সকল লোক ঢোকায়। ইটস এ চেইন অফ করাপশন। আমরা এই আউটসোর্সিংকে বন্ধ করে দিতে চাই। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দল কোনো বাধা মানবে না। তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আয়নাল আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদের রিপোর্ট। আষাঢ়ের বৃষ্টি ছড়া স্নিগ্ধতা নিয়ে মেঘ মেদুরে দিনে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঘুরে ঘুরে মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের খোঁজ নেন তিনি। বলেন, সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। পরে বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুপাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। জাতিসংঘ এবং পরিবেশ বিশেষজ্ঞদের মতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় একটি দেশের মোট আয়তনের 25 থেকে 30% বনভূমির প্রয়োজন, যা বাংলাদেশে অনুপস্থিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, শুধু কংক্রিটের উন্নয়নই নয়, দরকার প্রাকৃতিক উন্নয়ন। আর বন্যা, খরার মতো যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তা মোকাবেলায় পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরিশাল। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের আওতায় নির্মিত স্লুইস গেটগুলো সচল সংকটে অনেকাংশে কমে আসবে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত সভায় একথা বলেন তিনি। নগরীর জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে
পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পের অধীনে 21টি স্লুইস গেট নির্মাণের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় জানানো হয় এরই মধ্যে প্রকল্পের 95% কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে সিটি কর্পোরেশনের কাছে স্লুইস গেটগুলো বুঝিয়ে দেয়া হবে। ঢাকায় আজও সকাল থেকে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। টানা ভারী বর্ষণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। ফলে বিপর্যস্ত নগর জীবন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া ও অফিসগামী মানুষ। এদিকে গত 27 ঘন্টায় ঢাকায় চলতি মৌসুমের সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। ভারী বর্ষণে গুলশান লেকের এক অংশ ভরে গুলশান শাহজাদপুর সংযোগ সড়ক উপচে পড়া পানি পড়ছে লেকের আরেক অংশে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। ঝর্ণা বা পাহাড়ি ঢল নয়, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান শাহজাদপুর সংযোগ সড়কের দৃশ্য। ভেতরে কি সম্পূর্ণ ফাঁকা? ফাঁকা, এই যে মারানি খোয়া বালু বালু সব দিয়া যাইতেছে, মারানি খোয়া আছে খালি, আর সব রাস্তা ভিতরে বড় বড় গাড়ি যানবাহন বন্ধ করতে হইব, ওইটা চাপে রাস্তা সব ভাঙ্গা দিতেছে। স্থানীয়রা জানান রোববার থেকে টানা বর্ষণে গুলশান ও বারিধারা এলাকার পানি প্রথমে লেকে পড়ে। পরবর্তীতে গুলশান শাহজাদপুর সড়কে কোনো কালভার্ট না থাকায় লেকের অংশটি অল্প সময়ই পানিতে ভরে যায়। সোমবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হলে লেকের এক পাশের পানি উপচে লেকের সংযোগ সড়ক দিয়ে অন্য পাশে পড়তে থাকে। পানির প্রবল স্রোতে ধীরে ধীরে সড়কটির ভাঙন আরও তীব্র হয়। কালাচাঁদপুর, নগদা, বারিধারা ডিএস, বারিধারা ক্যান্টনমেন্ট সমস্ত পানি এখানটা চাপ দিছে। চাপ দেওয়াতে এই রাস্তা বাইশা পানি যাইতে যাইতে এক পর্যায়ে ও ফাঁসটা ভাঙিয়ে গেছে। পরবর্তীতে 11টার সময় এটা ভাঙছে। এখন এটা যদি দ্রুত ব্যবস্থা না নেয়, যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতে পারে। টানা বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পানিতে নিমজ্জিত। তবে এই জলাবদ্ধতার পেছনে প্রকৃতির চেয়ে মানুষের অসচেতনতা ও ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটিকেই দায়ী করছেন সাধারণ মানুষ। পানি নামতেছে না, ওইদিকে ময়লা আটকে রয়েছে ড্রেনে, এগুলা সাফ করা হয় না, সেই কারণে ময়লা আটকে রয়েছে, পানি যায় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে জুলাই মাসে এমন বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। 13 তারিখ বিকেলের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যাবে। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 15 তারিখের পর মৌসুমী বায়ু আবার নতুন করে সক্রিয়তা বৃদ্ধি পাবে। সুতরাং 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরো জুলাই মাস জুড়েই যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে রাজধানীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার না হলে নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছাবে, এমনটাই আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ শেষ হলে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান। বিকেলে রাজধানীর গুলশান শাহজাদপুর লিংক রোডে পানির চাপে ধসে যাওয়া সড়ক পরিদর্শন শেষে তিনি এসব জানান। প্রশাসক বলেন, রাজধানীর লেকগুলো দেখভালের দায়িত্ব রাজুকের। সড়কটি জলাবদ্ধতা নিরসন এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য রাজুককে চিঠি লেখার কথা তিনি জানান। ঢাকার খাল পুনরুদ্ধারে অগ্রগতি নিয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে 50 থেকে 60% খালের সীমানা নির্ধারণ হয়েছে। বাকিগুলোর সীমানা নির্ধারিত হলেই কাজ শুরু করবে সিটি কর্পোরেশন। পাশাপাশি নগরীর জলজট কমাতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমি নিজে রাজুকের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আর যেই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে সেটা রাজুকের আন্ডারে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অফিসাররা সহ আমরা রাজুক চেয়ারম্যান বরাবরে একটা সাজেশন আকারে আমরা একটা চিঠি লিখব যে আগামী দিনে এই কাজগুলো এইভাবে করলে আমাদের জলজট হবে না, জলবদ্ধতা হবে না, লেকের পানিটা খুব অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পলাতক আসামি আত্মসমর্পণ না করে
উস্কানিমূলক বক্তব্য দিয়ে পালিয়ে থাকা নেতাকর্মীদের জাগ্রত করার অপচেষ্টা করছে মাত্র। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। যে দেশের সঙ্গে যে প্রক্রিয়া আছে, কূটনৈতিক নীতি মেনে তাই করা হবে। কোনো দণ্ডপ্রাপ্ত আসামি যদি আত্মসমর্পণ করে, দেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শামা ওবায়েদ। রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারেই ওনার ব্যাপার, এবং সেটা আমাদের কোনো সরকারের কোনো এখানে সাবজেক্ট না। এবং সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা সে সাজা ফেস করবে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে দেশের দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে কাতার দূতাবাসে গিয়ে দেশের জনগণের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল। এ সময় প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার অর্থ দিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। কাতারের আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহা সফর করবে। IMF এর কাছ থেকে নতুন ঋণ নেয়ার উদ্দেশ্যে আলোচনা শুরু করেছে সরকার। আজ অর্থমন্ত্রীর সঙ্গে IMF প্রতিনিধি দল সচিবালয়ে নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা করে। আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে, ভিত্তিটা পরিষ্কার করছি। আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত, তারা হ্যাপি। এবং যে ভিত্তির উপর আমি মেনশন করলাম একটু আগে, তার উপর ভিত্তি করে আগামী দিনের প্রোগ্রামটা হবে।